নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার, সকাল এখন 7টা। আমি এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি। ফিট থাকবার জন্য এক্সারসাইজের তো কোনো বিকল্প নেই, আর এক্সারসাইজ আমার প্রতিদিনের সঙ্গী। এক্সারসাইজ যতক্ষণ না করি ঘুম থেকে ওঠার পরে, যতক্ষণ না এক্সারসাইজ করি ততক্ষণ পর্যন্ত আমার যেন ঘুমই ভাঙছে না, শরীর ম্যাচ ম্যাচ করতে থাকে। যারা এক্সারসাইজ করো, যাদের অভ্যাস আছে, তারা আমার কথার সাথে মেলাতে পারবে। এক্সারসাইজ না করলে শরীর ভালো লাগে না, আর এক্সারসাইজ করার পরে শরীরে যেন আলাদা এনার্জি চলে আসে। এক্সারসাইজ যখন করা শুরু করে দিই, করতে করতে কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায় টেরই পাই না। একটার পর একটা কিন্তু করতেই থাকি। অনেকে মনে করে এক্সারসাইজ করলে বোধহয় শরীরে এনার্জি থাকবে না কাজের, এক্সারসাইজের পরে কি আর কাজ করতে ইচ্ছা করবে, তখন তো ক্লান্ত হয়ে পড়বো, তখন হাঁপাতে থাকবো, গরম লাগবে বেশি। একদমই কিন্তু তা নয়, ঠিক এর উল্টোটা হয়। এক্সারসাইজের পরে শরীরে এনার্জি চলে আসে আলাদা লেভেলের। তখন কাজ, মানে ঘরের যে কোনো কাজ ফটাফট হয়ে যায়, কোনো ল্যাথার্জি ভাব কিন্তু আসে না। যদি সকালবেলা ল্যাথার্জি ভাব কাটাতে হয় তাহলে এক্সারসাইজই করতে হবে। এক্সারসাইজ করতে পারছি না, গা হাত পা ব্যথা করছে, এই গা হাত পা ব্যথাটাও কিন্তু চলে যাবে এক্সারসাইজ করার পরে। এক্সারসাইজ করতে থাকলে কিছুদিনের মধ্যে দেখা যাবে গা হাত পার ব্যথাগুলো কিন্তু উধাও হয়ে গেছে। যেমন এই যে আসনটা আমি এখন করছি, ভুজঙ্গ আসন বা কোবরা পোজ, এই আসনটার দ্বারা কি হয় জানো? পিঠের ব্যথা কমে যায় বা কোমরের ব্যথা কমে যায়, আবার তার সাথে কিন্তু পেটের চর্বিও কম হয়। যদি কোনো পার্টিকুলার এক্সারসাইজ করতে না পারো, তাহলে আমি বলবো অবশ্যই হেঁটে এসো। সকালবেলা একটু খোলা হাওয়াতে হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি হাঁটতে পারো, ভীষণ উপকার, খুব উপকার পাবে। আর সে হাঁটাটা প্রথম দিকে স্লো হাঁটো, তারপরে একটু একটু করে স্পিড বাড়াও। স্পিড বাড়িয়ে এমনভাবে হাঁটতে হবে, যদি চর্বি কম করতে চাও বা যদি ওয়েট লস করতে চাও, তাহলে এমনভাবে হাঁটতে হবে যাতে শরীর থেকে কিছুটা ঘাম বের হয়। তো এরকমভাবে যদি হাঁটতে পারো, পার্টিকুলার এক্সারসাইজ না করলেও কিন্তু অনেক উপকার পাবে। আমি একদিন হাঁটি, একদিন যোগা করি, একদিন কার্ডিও করি, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নিজেও এক্সারসাইজ করি। যেদিন আমি হাঁটি, পাক্কা 30 মিনিট একটানা আমি হাঁটি। এখন যেমন আমাকে ছাদেই হাঁটতে হয়, এখন সাথে কেউ নেই বলে আমি বাইরে হাঁটতে যাই না। বাবাইও ঘুমিয়ে থাকি, একদিকে আমার বড় তো বাড়িতে নেই, তো আমি যাই ছাদে হাঁটতে। ফোনে 30 মিনিটের টাইমার অন করে তারপর আমি একটানা হাঁটি, এবং সেইভাবেই হাঁটি যাতে শরীর থেকে কিছুটা ঘাম বের হয়ে যায়, কিছুটা হাঁপিয়ে যাই। তারপরে ঘরে এসে আমি অন্য কোনো এক্সারসাইজ করি না, শুধুমাত্র প্রাণায়াম করে নিই বা ব্রিদিং এক্সারসাইজ করে নিই। তারপরে আমার এক্সারসাইজের কোটা কমপ্লিট হয় সেই দিনের। তো এইরকমভাবে আমি প্রতিদিন এক্সারসাইজ করি। তোমরা যারা প্রতিদিন আমার মতন এক্সারসাইজ করছো, খুব ভালো কথা। আর যারা এখনও শুরু করোনি, তারা অবশ্যই শুরু করে দাও, দেরি না করে শুরু করে দাও। অল্প অল্প করে করো, 10 মিনিট, তারপরের দিন 15 মিনিট, এমনি করে ধীরে 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 টাইম বাড়াও। শুধুমাত্র ওজন কম করা অথবা ওজন বাড়ানো এর জন্যই যে এক্সারসাইজ করতে হয় তা কিন্তু নয়। ওজন কন্ট্রোলে রাখতে অথবা ফিট থাকতে এক্সারসাইজ খুব দরকার। আর হ্যাঁ, শুধুমাত্র এক্সারসাইজ করলেই যে ওজন তোমরা কম করে ফেলতে পারবে তা কিন্তু নয়। ওজন কম করবার জন্য শুধু এক্সারসাইজ করলে হবে না, তার সাথে দরকার ব্যালেন্স ডায়েট। অবশ্যই ব্যালেন্স ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। কীরকম খাবার আমরা খাবো, কীরকম খাবার খাবো না, কতটুকু খাবো, কখন খাবো, এই জিনিসগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের চারপাশে প্রচুর কিছু আছে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে আমি কি করব, কোনটা করব, কোনটা করব না, কি খাবো, কোনটা খাবো, কোনটা খাবো না, এইগুলো কিন্তু আমাদেরকেই চুজ করে নিতে হবে। চারপাশে প্রচুর কিছু ভালো আবার প্রচুর কিছু খারাপ রয়েছে, সবগুলোই তোমাকে অ্যাট্রাক্ট করবে, তবে খারাপ জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করে মানুষকে। সেইখান থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় পরীক্ষা, সবথেকে বড় কাজ। তাই আমি বলবো, সারাদিনে যত যাই করো না কেন, একটু সময় এক্সারসাইজ করে নিও শরীর ঠিক রাখার জন্য, আর খাবার দাবার অবশ্যই বুঝে শুনে খাবে। আমার এই চ্যানেলটাতেই অনেকগুলো এক্সারসাইজ বা ফিটনেস ভিডিও দেওয়া আছে। সেই সমস্ত ভিডিওগুলোতে আমি এমন অনেক ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো আমাদের ওজন কন্ট্রোল করতে বা ওজন কম করতে, ফিট থাকতে অনেক বেশি সাহায্য করবে। সেই ধরনের অনেক ছোটোখাটো বিষয় কিন্তু আমি ওই ভিডিওগুলোতে বলেছি।
তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আশা করছি ওই সকল ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে তোমরা যারা ওজন কম করতে চাইছো বা শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের জন্য খুবই উপকারী হবে ওই ভিডিওগুলো, অবশ্যই দেখে নিও। আর আমাদের জীবনে এখন স্ট্রেসের কোনো রকম কমতি নেই, আর কিছু থাক না থাক সবার লাইফে স্ট্রেস আছে। তো সেই স্ট্রেস থেকে যদি রিলিফ পেতে চাও তাহলে কিন্তু প্রাণায়ামের কোনো বিকল্প নেই। অবশ্যই সকালবেলা একটু নিরিবিলি জায়গায় বসে প্রাণায়াম করবে, প্রাণায়ামের অভ্যাসটা শুরু করো, দেখবে এর কি মজা। চলো আজকের মতন আমার এক্সারসাইজ ডান। জানো তো কাল রাতে আমি একটা কাজ করেছি, আমি যে কী কাজ করেছি আমি নিজেও জানি না এখনও পর্যন্ত। এর পাক্কা রেজাল্ট পাবো, তারপরে বুঝবো যে কী কাজ করেছি, কাজে আমি সফল নাকি সফল না। ঘটনাটা তাহলে তোমাদের খুলেই বলি। সেটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বরের একটা টি শার্ট, আমার বরের একদম নতুন একটা টি শার্ট। এই লাস্ট পুজোতে ষষ্ঠীর দিনকারেই পরেছিল, আর পরেনি। এই টি শার্টটা অনলাইনে কিনেছিলাম, অনলাইনে যখন ছবিতে দেখেছিলাম কালারটা পছন্দ হয়েছিল, তারপরে যখন এটা হাতে এসে পৌঁছালো না আমার পছন্দ হলো না আমার বরের। কিন্তু ওই আমাদের দুজনেরই একটা স্বভাব আছে, না সমস্যায় ফেলবো কাউকে না নিজেকে সমস্যায় ফেলবো। তো এই কারণে এই স্বভাববশত এটাকে রিটার্ন করিনি, আমরা রেখে দিয়েছিলাম। তো ষষ্ঠীর দিনকারে নতুন জামা পরতে হবে বলে ও পরেছিল সেই দিন। তারপরে দেখতে পাচ্ছি যখনই ও জামা কাপড় চুজ করছে পরবে বলে এইটাকে সাইডে রেখে করছে। এবার আমি ভাবলাম এটা তাহলে এইভাবেই ঘরে পড়ে থাকবে, তাহলে এটার কি হবে, টাকাটা তো আমার নষ্ট হলো। এইবার আমার মাথায় এলো ওর তো এটার কালার পছন্দ না, তাহলে যদি এটার কালার চেঞ্জ করা যায় কেমন হয়। তো কালার চেঞ্জ করার কথা মাথাতে আসাতে আমি কি করলাম, গতকালকে রাত্রে এই যে দেখতে পাচ্ছ চায়ের পাতা ফুটিয়ে নিয়েছি, চায়ের অনেকটা লিকার বানিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি কোকো পাউডার, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তারপরে চলে এসেছিলাম ওয়ার্ড্রোবের সামনে এসে বার করে নিয়েছিলাম টি শার্টটাকে। আর বাবাই বসে বসে ভাবছে মাম্মা করছেটা কি, পাপার জামা কেন বার করছে। বাবাই বলছিল মাম্মা তুমি পাপার জামা কেন বার করছো, পাপা তো এখন বাড়িতে নেই, তুমি পাপার জামা দিয়ে কী করবে, করছোটা কি তুমি। বলছি দাঁড়া দাঁড়া করছি কি তোকে দেখাচ্ছি। এই দেখো কালারটা, ছবিতে দেখে বেশ ভালোই লেগেছিল, কিন্তু সামনাসামনি আসার পরে বেশ ক্যাটকেটে লাগলো, মানে খুবই ক্যাটকেটে লাগলো। এটা বাচ্চাদের জামা হলে ভালো লাগতো, কিন্তু ওর যে ওকে এই কালারটা ভালো লাগছে না। তো সেই কারণে আমি কি করলাম, এই যে যখন এই জলটা একটু উষ্ণ গরম রয়েছে, মানে পুরো গরম ভাবটা কেটে গিয়ে আঙুল ঢোকাতে পারছি এরকম গরম, সেই সময়ে আমি এই জলটাকে নিয়ে নিয়েছি বালতির মধ্যে, তারপরে সেই বালতির মধ্যে চুবিয়ে দিয়েছিলাম টি শার্টটাকে। এইভাবে টি শার্টটাকে আমি চুবিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। নর্মাল চা যদি কখনো জামা কাপড়ের উপরে পড়ে তাহলে তার দাগ ওঠে না, তাহলে চায়ের লিকারের সাথে কোকো পাউডার মিশিয়ে যদি কোনো কাপড় তার ভেতরে ভিজিয়ে ফেলা হয় তাহলে তো তার পুরো কালারটাই ট্রান্সফার হয়ে যাবে। আমার মাথাতে শুধু এইটুকুই এসেছিল এবং আমি তাই করেছিলাম। এই দেখো এইভাবে ভিজিয়ে সারা রাত আমি রেখে দিয়েছিলাম। এইবার এই হচ্ছে সকালের গল্প। এই যে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরেই এইটাকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছি বালতির উপরে, যে এর এক্সট্রা জলটা বেরিয়ে যাক। এইবার আমি ঠিক করলাম যে এটাকে শুকিয়ে তারপর আমি ওয়াশ করব না, আমি প্রথমে ওয়াশ করে নেব। যতটা এক্সেস কালার আছে যেটা বেরিয়ে যাওয়ার সেটা বেরিয়ে যাক, আর যে কালারটা অরিজিনালি কাপড়ের গায়ে লেগে গেছে একদম সেটাই যেন থাকে। এবার আমি জানি না কাজটা আমি ঠিক করলাম না ভুল করলাম, টাকাটাকে কাজে লাগাতে গিয়ে টাকাটাকে আমি পুরোপুরি নষ্টই করলাম না তো। আমি বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এইবার দেখো এই রঙটা এসে দাঁড়িয়েছে। এখন শুকানোর পরে বোঝা যাবে রঙটা সে আগের রঙটাই আছে নাকি চেঞ্জ হয়েছে। তবে আমার তো মনে হচ্ছে একটু ফেড হয়েছে কালারটা, তাই না? দেখো আজকে আকাশের অবস্থাটা কীরকম, আমি ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি এরকমই হয়ে আছে, পুরো মেঘলা হয়ে রয়েছে। রাতে ভালো বৃষ্টি হয়েছে, এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, অনেকক্ষণই হয়েছে, তবে খুব জোরে অনেকক্ষণ হয়নি, ধীরে 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 ঝিরে 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 করে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে কালকে। রাতেই হয়েছে কিনা বলতে পারবো না, আমরা তো শুতে চলে গেছিলাম। তবে এখন সকালবেলা উঠে যা দেখতে পাচ্ছি, এই যে রাস্তাঘাট একদম ভেজা, রাস্তাঘাট একদম ভেজা, আর এখনও কিন্তু এই ঝিরে 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 বৃষ্টির ফোঁটা পড়ছে। রোদ মনে হচ্ছে আজকে আর উঠবে না, রোদ ওঠার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দেখো রাস্তাঘাট বেশ ভালো ভেজা একদম।
আচ্ছা, তোমাদের ঘরে কি ছোট ছোট আরশোলা আছে? কুচো কুচো আরশোলা? আমার ঘরে কিন্তু আছে। একটাও বড় আরশোলা নেই, কোথাও একটা বড় আরশোলা আমি আজ পর্যন্ত দেখিনি আমাদের ঘরে। কিন্তু ওই ছোটো ছোটো কুচো আরশোলাগুলো প্রচুর, ওগুলোকে কোনোভাবেই তাড়াতে পারছি না। আমি চক দাগিয়ে দেখেছি, স্প্রে করে দেখেছি, কিছুতেই ওই ছোটো আরশোলাগুলো কম হচ্ছে না ঘর থেকে। আমি সব সময় চেষ্টা করি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তারপরেও ওই আরশোলাগুলো যে কিভাবে হয়। এই যে দেখো আমার সিংহাসনের ক্যাবিনেটেও আমি না ওই আরশোলাগুলো সেই পটি দেখতে পাই। আমার এত খারাপ লাগে দেখতে, মানে ভীষণ খারাপ লাগে। তো আমি আজকে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম এই ক্যাবিনেটটা পরিষ্কার করব। তো শুরু করে দিলাম পরিষ্কার করা, ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমার হাতের না ঝাঁটাটা ভীষণ কিউট, জানো তো, একদম ছোট্ট একটা ঝাঁটা এইখানে কিনতে পাওয়া যায়। এইখানে ওই যখন ধানতেরাসের সময় না এরকম ছোট ছোট ঝাঁটাগুলো খুব কিনতে পাওয়া যায়। তা আমি একটা কিনেছিলাম পুকুরের এই জায়গাগুলোকেই পরিষ্কার করব বলে। তো হয়ে গেল, উপরের ক্যাবিনেটটা খুব ভালো করে আমি ঝেড়ে নিয়েছি। এবার জায়গার জিনিসগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। এবার নিচের তাকটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার আগে সব কিছু নামিয়ে নিই, তাহলে আমার পরিষ্কার করতে অনেক সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। ঠাকুর পুজোর সরঞ্জাম কি কম? প্রচুর কিছু জিনিস, বাসনপত্র থেকে শুরু করে সব। তাও তো আমার এই দুটো তাকে কোনো বাসন রাখি না, এর পাশের ক্যাবিনেটটাতে ঠাকুরের সমস্ত নিরামিষ বাসন রাখা থাকে। তা আজকে ওই জায়গাটা আর পরিষ্কার করব না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। একদম সকালবেলায় করছি তো এই কাজগুলো, তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে ব্রেকফাস্ট বানাতে হবে, বাবাই ঘুম থেকে উঠবে, ওর পড়া আছে, অন্য সমস্ত কাজগুলো আছে, ঝাড় পোছ সব কিছুই পড়ে রয়েছে। তাই ওই পাশেরটা আর ধরবো না, শুধু এই দুটো তাক পরিষ্কার করে নিচ্ছি। তো হয়ে গেছে পরিষ্কার করা, খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার আবার জায়গার জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রেখে দিই। মিটে গেল আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মিটিয়ে ফেললাম। ঠাকুরের জায়গা যদি পরিষ্কার না থাকে খুবই খারাপ লাগে। পুজো দিতে এসে যদি দেখি ধুলোবালি বা নোংরা, তাহলে কিন্তু পুজোতে মনই বসে না, তাই না? পুরো ঘরই পরিষ্কার রাখা উচিত, তবে বিশেষ করে ঠাকুরের জায়গাটায় কোনোভাবেই ধুলোবালি পছন্দ না। এই দেখো, দেখেছো কেমন ধুলোবালি পড়েছে? এই যে এই রকম ধুলোবালি ছিল, আর পুজো দিতে এসে আমার এই ধুলোগুলো চোখে পড়তো, খুব খারাপ লাগতো। যাই হোক, ঝাড় দেওয়ার আগে করে নিলাম, ভালো হলো। এখন একবারে ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিতে পারবো। তবে ঘর ঝাড় দেওয়ার আগে বাসন কটা ধুয়ে নিই। আমার রাতে আর ধুতে ইচ্ছা করছিল না, কালকে ধুইনি। ওই জামাটা নিয়ে পরেছিলাম, বরের টি শার্টটা নিয়ে, তো বাসনগুলো আর ধোয়া হয়নি সেই চক্করে। যাই হোক, এখন অল্প কটা বাসন ধুয়ে নিচ্ছি, তারপরে আমি ঘর ঝাড় দেব। কৃষ্ণ ভজন গুনগুন করতে করতে আমার বাসন ধোয়া হয়ে গেল। আমি এখন তাই করি, জানো তো। আমি সারাক্ষণই ওই মোবাইলে ভজন চালিয়ে তারপরে রান্না করি, রান্নাঘরের সব কাজ সেইভাবেই করি। কিন্তু এখন তো মোবাইলে শুটিংটা নিচ্ছি, তাই মোবাইলে আর ভজন শুনতে পারছিলাম না, নিজেই গুনগুন করছিলাম। আমার তো এখন বেশ ভালো লাগে, সবসময় কৃষ্ণ ভজন চালিয়েই আমি এখন কাজ করি, জানো।
বাসন ধোয়া হয়ে গেছে, এইবার ঘর ঝাড় দিয়ে মুছে নেব। তবে ঝাড় দেওয়ার আগে আমি প্রতিদিনই একটুখানি ডাস্টিং করে যে জায়গাগুলো সব থেকে বেশি চোখে পড়ে, যে জায়গাগুলো একদম সামনাসামনি কেউ আসলেই দেখতে পাবে, সেই জায়গাগুলো আমি সবসময় এরকম ঝাড় দেওয়ার আগে প্রতিদিন একটুখানি ডাস্টিং করে নিই। এতে কি হয়, অনেক বেশি ধুলো জমে না, আর একদিন পুরোটা পরিষ্কার করার জন্য বেশি পরিশ্রম করতে হয় না। খুব বেশি সময় কিন্তু লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে আমার সমস্ত ফার্নিচারগুলোকে একটুখানি এরকম ডাস্টিং করে নিতে। আর প্রতিদিন করলে ধুলোও কম থাকে আর ওতে তাড়াতাড়িও হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ ফাঁকা বক্স, এতগুলো ফাঁকা বক্স কেন ওখানে তাই ভাবছো তো? এইগুলো হচ্ছে আমার ফ্রিজের বক্স, মানে ফ্রিজে আমি সবসময় সবজি রাখি এরকম বক্সে করে। তো এতগুলো বক্স ফাঁকা হয়ে গেছে, তার মানে আমার ফ্রিজে এখন সবজিও কিন্তু প্রায় বাড়ন্ত। মানে আমার একটা করে সবজি শেষ হয়, একটা করে বক্স এরকম ফাঁকা হয়ে বাইরে জমতে থাকে। আবার সবজি আনা হবে, সব কটা বক্সে সবজি ভরে আবার ফ্রিজে রাখা হবে। এইবার ঝাড় দিয়ে নেব, ঝাড় দেওয়া হয়ে গেলে মুছে তারপরে স্নান করব। আমার 1 BHK ফ্ল্যাট, এই 1 BHK ফ্ল্যাটও আমার ঝাড় দিতে অনেকটা সময় লাগে, জানি না কেন। আমি প্রতিদিন এরকম খুঁচে ঘর ঝাড় দিই। আমার ওই ধুলো আছে, মানে আমি যাকে বলি সরকারি ঝাড় দেওয়া, ওটা আমার ঠিক চলবে না। আমার বরকে যেদিন আমি বলি একটুখানি ঘরটা মুছে দাও, ওই দিন ঘর কিন্তু আমিই ঝাড় দিই, ওকে ঝাড় দিতে বলি না। তার কারণ ওর ঝাড় দেওয়া আমার পছন্দ হবে না। ও মুছে দেয়, কিন্তু ঝাড়টা আমি দিয়ে দিই। আমার ঝাড়টা দেওয়া হয়ে গেলে আমার মনে হয় ঘর আমার 90% পরিষ্কার হয়েই গেছে, এইবার তুমি যেভাবে মোছো। তো আমার ঝাড় দিতে বেশ খানিকটা সময় লাগে। একই জায়গায় যে আমি কতবার ঝাঁটা দেবো তার ঠিক নেই। আমি বাড়িয়ে বলছি না, জানো তো, আমি সত্যি বলছি। আমার নিজেরই মনে হয় আমি যখন ঘর ঝাড় দিয়ে আসি, তখন কেউ যদি আসে আমার ঘরে, সে বুঝবেই না আমার ঘর ঝাড় দেওয়া নাকি মোছাও আছে সাথে সাথে। আমি এমনভাবেই ঘর ঝাড় দিই। বিয়ে হয়ে গেছে 11 বছর কমপ্লিট, কিন্তু এই 11 বছরেও আমি কখনো কোনো হেল্পিং হ্যান্ড নেইনি। আর আমার সাথে এমনও নয় যে কেউ ছিল। এই 11 বছর ধরে আমার একার সংসার। বিয়ের পরপরই আমার ছেলে, আর সেই ছেলেকে নিয়েই একা সবটা সামলেছি 11 বছর ধরে। আগামী দিনেও হয়তো করব। ভগবান যেন আমাকে সেই শক্তি দেয়, আমাকে যেন সেই রকম শক্ত সমর্থ রাখে, আমি যেন নিজের কাজ নিজেই করতে পারি। আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমার মায়ের কিন্তু সব দিনই হেল্পিং হ্যান্ড আছে। আমাদের বাড়িতে মাসি এসে কাজ করতো, আর আমি না মাসিকে সামনাসামনি কিছু বলতাম না, মাসি এই জায়গাটা দেখো ধুলো রয়ে গেছে, মাসি এই জায়গাটা ভালো করে মোছো, কখনোই বলতাম না। কিন্তু মাকে বলতাম, মা তুমি একটু বলতে পারো না ভালো করে ঝাড় দিতে, মা তুমি একটু বলতে পারো না ভালো করে মুছে নিতে। মা বলে, আরে ওরা ওরকমভাবেই কাজ করে, ওদেরকে অমনি করে বললে ওরা কি আর কাজ করবে, আসবে করতে। আর এখন এমনিতেই হেল্পিং হ্যান্ডের খুব অভাব, খুঁজে পাওয়া যায় না। তাই মাও কিছু বলতো না, আর আমিও কিছু বলতাম না। আর আমার কিন্তু দেখে রাগ হতো, কিন্তু কিছু বলতাম না। তো এইবার যখন আমার সংসার হলো, আমি কিন্তু এই কারণে কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। আমার কারোর কাজ বোধ হয় পছন্দ হবে না। আর আরও তো ব্যাপার আছেই, আমার এমনিতেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমেই আমি ছিলাম সব দিনই। তো ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্যও আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। আর আমার ওই যে বললাম বিয়ের পরপরই আমার ছেলে, তো আমার ছেলেকে যদি কেউ নিয়ে চলে যায়, এইটা আমার সবথেকে বড় ভয় ছিল। আমি ওই কারণে কোনো হেল্পিং হ্যান্ড আজ পর্যন্ত রাখিনি। আগামী দিনেও সত্যি যেন রাখতে না হয়, আমিই যেন পারি সবটা করতে। আর তারপরে এই মুম্বাই শহরে বাবা হেল্পিং হ্যান্ডের প্রচুর খরচা, জানো। একটা কাজের জন্য 1000 টাকা করে নেবে। শুধু ঝাড় দিতে 1000 টাকা, মুছতে 1000 টাকা, বাসন করলে 1000 টাকা, আর তুমি যে কাজ করাবে 1000 টাকা। মানে তুমি শুধু ঝাড় দেওয়ার মোছার জন্য রাখো, তাহলে 2000 টাকা। শুধু ঝাড় দেবে এবং মুছবে। আচ্ছা, তার উপরেও কথা আছে, 1 BHK ঘরের একরকম রেট, 2 BHK ঘরের আর এক রকম রেট। রুমের সংখ্যা অনুযায়ী টাকার পরিমাণও কিন্তু বেড়ে যাবে। আর হ্যাঁ, আমি এই যে 1000 টাকা বললাম, এটা কিন্তু অনেক দিন আগের কথা বললাম, এখন কি রেট তাও আমি জানি না। হয়তো এখন ওই 1000টা 1500 টাকাও হয়ে যেতে পারে কাজ প্রতি। যাকগে, আমার ঝাড় দেওয়া হয়ে গেল, নোংরাও রেখে এসেছি বাইরে। কাঁচরাবালি মাসি আসবে আর একটু পরে, এসে নিয়ে যাবে নোংরা, পুরো বিল্ডিংয়ের নোংরাই নিয়ে যায়। আমি এখন ঘরটা মুছবো, মুছেই স্নানে চলে যাব। হয়ে গেছে স্নান, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে যে কী শান্তি লাগে। আর তারপরেও স্নান করে ওঠার পরে এইবার একটুখানি সাজুকুজু করে নেব। সাজুকুজু বিশেষ কিছু করি না, হাতে মুখে একটু ক্রিম মাখা, সিঁদুর পরা, টিপ পরা, আর মাথাটা আঁচড়ে নেওয়া, ব্যাস এই হলো সাজ।
জানো তো, এই চুলের যত্ন আমি কিন্তু খুব একটা নেই না। আমার চুলের যত্ন যা নেওয়ার ছিল আমার কাকি নিত। মানে বিয়ের আগে, ছোট থেকে, বিয়ের আগে কেন, বিয়ের পরেও আমি যখনই চুল কেটেছি কাকির হাতেই চুল কেটেছি। তোমরা বললে বিশ্বাস করবে, আমি এখনও পর্যন্ত পার্লারে গিয়ে কোনো দিনও চুল কাটিনি। ট্রিম পর্যন্ত পার্লারে করিনি, আর কোনো কাটিং তো আমার চুলে নেই, তোমরা দেখতেই পাও। নর্মাল প্লেন লম্বা চুল। আমার বরের জন্য চুল কাটতেও পারি না এখন, ও চুল কাটতে দেবে না, বলছে না, যতটা চুল আছে তেমনই থাকবে, সরু হয়ে যাচ্ছে যাক, তাতে অসুবিধা নেই। এইবার ধুয়ে রাখা জামা কাপড়গুলোকে মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে তারপরে পুজো করতে যাব। বর্ষাকাল চলেই আসলো মুম্বাইতে, জানো, মুম্বাইতে বর্ষাকাল চলে আসলো প্রায় 1.5 মাস আগে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে, প্রায় জুনের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে পার্মানেন্টলি বর্ষা আসে, কিন্তু এই বছর বর্ষা আগেই চলে আসলো। যেমন আজকে সারাদিন মেঘলা হয়ে রয়েছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সবাই বলাবলি করছে যে 1.5 মাস আগে, প্রায় 1.5 মাস আগে বৃষ্টি চলে আসলো মুম্বাইতে। এখন জামা কাপড় শুকানো যে কী সমস্যার হবে। প্রতিদিন আমার পুজো দেওয়া হয়ে যায়, তারপরে বাবাই ঘুম থেকে ওঠে, আমি তুলি ডেকে। আজকে নিজে থেকেই উঠে গেছে, আজকে ওর ঘুম ভেঙে গেছে। কারোর একজনের থেকে শুনেছিলাম জলশঙ্খতে জল দিলে সেই জল নাকি এমনি ফেলতে নেই, সারা ঘরে একটু ছিটিয়ে দিতে হয়। তো আমি সারা ঘরে জলশঙ্খের জল একটু ছিটিয়ে দিই, তারপরে বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দিই। এইবার ঠাকুরের সব বাসন ধুয়ে পুজোর জল নিয়ে তারপরে আসবো পুজো বসতে। গোপালের গতকালকের পরে থাকা জামাটা ধুয়ে দিলাম। এইবার আমি এসেছি তুলসী গাছে জল দিতে। আমাদের ড্রয়িং রুমের জানলাটা ওটা হচ্ছে পশ্চিম দিক, আর এই ব্যালকানি হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকেই তুলসী গাছ রাখতে হয়। এখানে আমার পুজো দেওয়ার গাছ, মানে যে গাছকে আমি পুজো করি আর যে গাছের পাতা তুলে আমি ঠাকুরকে পুজো করি, সব গাছ এইখানেই রাখা আছে। ঘটিটাকে রেলিংয়ের উপরে রেখেছি, কি সাহস আমার! একটু যদি ধাক্কা লেগে পড়ে যায় তো ওটা এই 7th ফ্লোর থেকে একদম নিচে গ্রাউন্ডে গিয়ে পড়বে, ওটার আর কিছু থাকবে না। এবার আমি ঠাকুর পুজোর ফুল তুলে নেব আর তুলসী পাতা তুলে নেব। আমি এই ব্যালকানির এখানে যে গাছগুলো আমার রাখা আছে, নয়নতারা গাছ, আমি এই গাছের ফুল তুলেই পুজো দিই। তারপরেও অনেক ফুল কিন্তু গাছে থাকে জানো। আর ড্রয়িং রুমের জানলাতে যে নয়নতারা গাছগুলো, যেগুলো খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, ওগুলোর একটা ফুলও আমি তুলি না, কারণ এখন আমার অনেক গাছ হয়েছে, তাই ওইখানের ফুলগুলো তুলবার দরকারই পড়ে না। এই ব্যালকানির এখানের গাছের ফুলগুলো তুললেই আমার পুজো দেওয়া হয়ে যায়। আর নিজেদের গাছ থেকে বা নিজের হাতে লাগানো গাছের ফুল তুলে সেই ফুল বা সেই তুলসী পাতা দিয়ে পুজো দিতে আলাদাই একটা শান্তি, আমি তো খুব আনন্দ পাই। তুলে নিয়েছি, বেশ অনেকগুলো ফুল তুলেছি আজকে। আর এবার তুলে নিচ্ছি আমি তুলসী পাতা। হয়ে গেছে, আজকের মতন আমার ঠাকুর পুজোর জন্য ফুল তুলসী সব কিছু নেওয়া হয়ে গেছে। এই দেখো, দেখেছো কতগুলো ফুল তুলেছি, অনেকগুলো ফুল তুলেছি, আর তার সাথে তুলসী পাতাও। জানো তো, কখনো কখনো আমি 5টা পাপড়ির জায়গায় 6টা পাপড়ির ফুলও পাই, আবার 5টা পাপড়ির জায়গায় 4টে পাপড়ির ফুলও পাই। তোমরা দেখেছো কখনো 6টা পাপড়ির নয়নতারা বা 4টে পাপড়ির নয়নতারা? আমার গাছে কিন্তু কখনো সখনো 2-1টা দেখতে পাই আমি। হয়ে গেছে আমার পুজো কমপ্লিট। চলে আসলাম এবার ব্রেকফাস্ট বানাতে।
আজকের ব্রেকফাস্টটা হবে সম্পূর্ণ সামার স্পেশাল। হ্যাঁ, এই গরমে আমাদের শরীর মন পেটকে ঠান্ডা রাখার জন্য একটা ব্রেকফাস্ট বানাবো আজকে। একটা স্মুদি বানাচ্ছি। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি আমি টক দই। এইবার টক দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কলা, নিলাম আমি 2টো কলা। এইবার এর ভেতরে নিয়ে নিচ্ছি একটু মিষ্টি করার জন্য একদম বড় দানার মিছরি। এইবার নিয়ে নিচ্ছি আমি ছোলার ছাতু, একটুখানি আদা, সাথে নিচ্ছি একটুখানি বিট নুন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এইবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব। দেখো, সব খুব ভালো করে মিক্স করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট স্মুদি। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস যে যে প্রপোর্শনে নিলাম তা কিন্তু এই 1 গ্লাসের জন্যই। এই রকম বড় 1 গ্লাস স্মুদি খাওয়ার পরে আর কিছু খাওয়ার দরকার পড়ে? আর এই রকম ব্রেকফাস্ট, সিরিয়াসলি এই গরমের দিনে তো দারুণ, সো ইয়াম্মি, দারুণ টেস্টি, দারুণ। শরীর মন পুরো শান্ত হয়ে গেল। সত্যি বলছি, তোমরা বাড়িতে অবশ্যই একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখো এই স্মুদিটা। আর অবশ্যই মিছরি দিয়েই বানাবে, আর ওই আদা দিতে কিন্তু ভুলবে না। দই, তার সাথে ওই মিছরির একটা মিষ্টি টেস্ট, আর তার সাথে আদার একটা ঝাঁঝ, সিরিয়াসলি অসাধারণ টেস্ট। চলো, আমি বসে এবার শান্তি মতন আমার এই ব্রেকফাস্ট স্মুদিটাকে এনজয় করি। আর তোমরা চটজলদি কমেন্টে জানিয়ে দাও এই স্মুদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা। অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।